দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নৃত্যশিল্পী, নৃত্য নির্দেশক, শিক্ষক ও অভিনেত্রী মুনমুন আহমেদের কাছে। আপু, আবার ফিরে এলাম আপনার কাছে। বলছিলাম শুরুতেই যে আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। খুব স্বভাবতই আজকে সারাটা দিন ভীষণ রকম আপনি ব্যস্ত থাকবেন। কি কি প্রস্তুতি আছে বা কি কি পরিকল্পনা আছে? গত 7 দিন ধরে আমাদের শিল্পকলা একাডেমির প্লাজাতে নাচের পরিবেশনা চলছে। সেখানে খুব ছোট ছোট ক্ষুদে নৃত্যশিল্পী থেকে শুরু করে বড়রা সবাই ওখানে পারফরমেন্স করছে। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত ওখানে অনুষ্ঠান চলছে এবং নৃত্য মেলা চলছে এবং সেটার আজকে শেষ দিন। এবং আমাদের সেমিনার আছে, তারপরে সন্ধ্যায় অনুষ্ঠান আছে। এগুলো সারাদিন ব্যাপী অনেক কর্মকাণ্ড চলছে এবং গত 7 দিন ধরেই চলছে। আজকে শেষ হবে সবকিছু। মানে একদিন ব্যাপী না, অনেক দিন ধরে চলছে। হ্যাঁ হ্যাঁ, মানে শুরু হয় 23 তারিখ থেকে 29 তারিখে এসে শেষ হয়। এটা হচ্ছে প্রতি বছরই এটা হয়। আর শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নয়, আমাদের বাংলাদেশের যত জেলা শহরগুলো আছে সব জায়গায় আমাদের নৃত্যশিল্পী সংস্থার যে গ্রুপগুলো আছে, শাখাগুলো আছে, তারা কিন্তু প্রতি নৃত্য দিবসে র্যালি করছে, তারপরে তোমার সন্ধ্যায় অনুষ্ঠান করছে। এর বাইরেও ওরা প্রত্যেকে নাচ নিয়ে যারা গবেষণা করে তাদের পেপারগুলো পড়ছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। নাচ নিয়ে আর কি এই সময়টা খুব বেশি মানে সবাই ব্যস্ত থাকছে। তো দিবসকে ঘিরেই আসলে নাচের অনুষ্ঠান বা নাচকে নিয়ে আলোচনা, এই বিষয়গুলো খুব বেশি কাজ করছে। নৃত্যের সাথে বা নৃত্যকে নিয়ে যে কাজ করা, সেটা সারা বছর ধরে সারা বছর ব্যাপী হচ্ছে না, সারা বছর ব্যাপী কাজ হয়। তবে আন্তর্জাতিক নৃত্য দিবসকে কেন্দ্র করে একটা স্পেশাল আয়োজন থাকে। এই আয়োজনটা সপ্তাহব্যাপী সবাই আমরা খুব এনজয় করি। তো এটা একটা উৎসবের মতো হয়ে যায়। তো সেইটা একটা, আর সারা বছর ব্যাপী যত পূজা পার্বণ উৎসব যেগুলো আছে সেগুলো তো অনুষ্ঠান হয়। এর বাইরেও কিন্তু অনেক আয়োজন করা হয় আমাদের নাচের, যেগুলো হচ্ছে তোমার বিভিন্ন ফেস্টিভ্যাল হয়। ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল হচ্ছে, ফোক ফেস্টিভ্যাল হচ্ছে, নবান্ন উৎসব হচ্ছে, হ্যাঁ ও কি বলে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান হচ্ছে। নানান ধরনের অনুষ্ঠানে নাচের ইয়ে হয়ে যায়। আপু, একটু জানতে চাইবো যে আন্তর্জাতিক নৃত্য দিবসকে উপলক্ষ করে বা এই উৎসবটিকে উপলক্ষ করে আন্তর্জাতিক অঙ্গনে কি কি ধরনের কাজ হচ্ছে? আমরা যতটুকু জেনেছি, আমাদের যারা বন্ধু বান্ধব আছে পার্শ্ববর্তী দেশে, তারা কিন্তু এই দিবসটাকে কেন্দ্র করে ঠিক আমাদের মতোই আয়োজন করছে তারা। হ্যাঁ, আর বিভিন্ন দেশে আন্তর্জাতিক নৃত্য দিবসটাকে আসলে পালন করা হয়। কারণ তুমি জানো যে জাজো নভেরা তার জন্মদিনকে উপলক্ষ করেই কিন্তু এই আয়োজনটি হয়। তো মানে সারা বিশ্বে কিন্তু এই নাচ নিয়ে কাজ হচ্ছে এবং এই দিবসটাকে আসলে পালন করা হয় যে নৃত্যশিল্পীদের একটা দিন, মানে একটা মিলন মেলা এবং প্রতিটা নৃত্যশিল্পীর মনে ওই আনন্দটা থাকে আজকে আমাদের দিন, বিষয়টা এরকম। একে অন্যের সাথে দেখা হয়, দেখা গেছে অনেক দিন হয়তো দেখা হচ্ছে না, আপনাদের এই দিবসকে সবাই সম্পৃক্ত থাকে। এবারের একটি প্রতিপাদ্য আছে, প্রতিপাদ্যটি আপনার মুখে শুনবো। আন্তর্জাতিক নৃত্য দিবসের প্রতিপাদ্য কি এবারে? বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি, কাটবে ভয়। এই প্রতিপাদ্য নিয়ে আসলে এবছর নৃত্য দিবস পালিত হচ্ছে। এই প্রতিপাদ্যটি দিয়েছেন হচ্ছে আমাদের নৃত্যশিল্পী সংস্থার সেক্রেটারি, সাধারণ সম্পাদক সাজু আহমেদ। কি চমৎকার না, নৃত্যের মাধ্যমে শান্তি আসবে, ভয় কাটবে। আমাদের তো আসলে নাচে নানান ধরনের ভয় কাজ করে। আমাদের জানো তো নানান রকমের প্রতিবন্ধকতা আছে, সামাজিক প্রতিবন্ধকতা, পারিবারিক প্রতিবন্ধকতা, এর বাইরেও নানান ধরনের প্রতিবন্ধকতায় কিন্তু আমরা কিছু কিছু জায়গায় ভীত থাকি। কিন্তু আমাদের আসলে নাচের মাধ্যমে আমাদের সেই ভয়টা মনের কেটে যাক, আমরা এগিয়ে যাই, এমনটাই আসলে আমরা চাই। শুধু নাচ কিন্তু নয় আপু, শুদ্ধ সংস্কৃতি চর্চায় আমাদেরকে কেবলমাত্র প্রকৃত এবং শুদ্ধ মানুষ হিসেবে তৈরি করতে পারে। যেমন আমি শুদ্ধ নৃত্য চর্চা করি, এটা আমার কাছে মনে হয় আমি দেশের জন্য কিছু করছি। কারণ আমার শুদ্ধতা দেখে আরো 10টা ছেলে মেয়ে এভাবে চলতে চায়। কেউ কেউ যখন বলে যে আমি মুনমুন আহমেদের মতো নৃত্যশিল্পী হতে চাই, তখন আমার মনে হয় কোথাও না কোথাও আমি একটু হলেও একটা আলোকিত করছি একটা মানুষকে। হ্যাঁ, আপনার এই নাচ নিয়ে বা নাচের সাথে পথ চলা নিয়ে বা যে সময়টাতে নাচ শুরু করেছিলেন, সেই সময়টা আসলে কেউ ভাবতেও পারেনি যে এই নৃত্যাঙ্গনকে আসলে এভাবে আষ্টে পিষ্টে নিয়ে পেশাগত জায়গাভাবে কাজ করা যায়। তো আপনি যখন কাজ করেছেন, স্বাভাবিকভাবে একটা স্ট্রাগল থাকার কথা। সেই প্রতিবন্ধকতার জায়গাটা যদি জানতে চাই। শেখার সময় এক ধরনের প্রতিবন্ধকতা থাকে, আর কাজ করার সময় আরেক ধরনের প্রতিবন্ধকতা থাকে।
আমার শেখার সময় আমি আত্মীয় স্বজন কিছু না চাইলেও আমার বাবা মা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন তাতে আমি মনে করি, এবং বাবা মা বলবো না, শুধু আমার ভাই বোন, পাড়া প্রতিবেশী, আমার স্কুলের শিক্ষক, আমার কলেজের শিক্ষক শিক্ষিকা, মানে সবাই কিন্তু আমার শেখার ব্যাপারে মানে সাপোর্টিভ ছিল। আমি এমন একটা মানুষ ছিলাম যে আমি নাচতেই পছন্দ করতাম, এবং আমি যেটা করছি ওই আনন্দতে সবাই বোধহয় আনন্দিত হতো। ফলে আমাকে ওই জায়গাটায় কেউ কখনোই বাধা বা দেয়নি, এবং আমি ওই রকম প্রতিবন্ধকতা পাইনি। এটা হচ্ছে শেখার সময়টা। কিন্তু যখন আমি কাজ করছি, কাজের জায়গায় আমি মনে করি যে আসলে অনেক রকমের প্রতিবন্ধকতা আছে। এখন যে কেউ নাচ করতে পারে, হ্যাঁ, ইউটিউব দেখে করছে, এবং সাজগোজ পোশাক আশাক দিয়ে নিজেকে নৃত্যশিল্পী হিসাবে একটা জায়গায় দাঁড় করাচ্ছে। যারা পৃষ্ঠপোষকতায় আছে তারা মিসগাইড হচ্ছে, বুঝতে পারছে না যে কারা আসলে সঠিক নৃত্যশিল্পী। ফলে দেখা যাচ্ছে অনেক জায়গায় এ ধরনের লোকজন সুযোগ পাচ্ছে, এবং সত্যিকার অর্থে যারা কষ্ট করে এই পর্যন্ত নাচটাকে চর্চা করে নিজেকে তৈরি করেছে, সেই জায়গায় আসলে পৃষ্ঠপোষকতার জায়গা থেকে তারা তাদেরকে সেই রকম সুযোগ সুবিধা দিচ্ছে না। এইটা একটা প্রতিবন্ধকতা। আমাদের দেশে ক্লাসিক্যাল উৎসব সেভাবে হয় না। একটা হতো বেঙ্গল ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল, যেখানে আমরা প্রোগ্রাম করতে এবং দেখতে খুব পছন্দ করতাম। সেটা এই মুহূর্তে হচ্ছে না, জানি না কি কারণে বন্ধ আছে। আর এর বাইরে যে ফেস্টিভ্যালগুলো হয় শিল্পকলা একাডেমিতে বা ছায়ানটে, বা আমরা নিজেরা সংগঠনগুলো আমরা যে সমস্ত ক্লাসিক্যাল ফেস্টিভ্যালগুলো করি, সেই জায়গায় আমরা কেন জানি খুব সময় কম বেঁধে দিই। যেমন বলে দিই যে আমরা 5-7 মিনিট আপনার আইটেম। তো একটা ক্লাসিক্যাল শিল্পী এতদিন ধরে তৈরি হয়েছেন, সে তার কাজটা দেখাবে, সে জায়গায় 5-7 মিনিটে আসলে তার শিক্ষাটা দেখানো সম্ভব। সময়কে আসলে নির্দিষ্ট করে দেওয়া সম্ভব না। এইখানে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে আমরা যে ধরনের নাচ করি সেই ধরনের নাচ কিন্তু লাইভ পারফরমেন্স করতে হয়। যেমন তবলা, হারমোনিয়াম বা সরোদ সেতার গুলোর সাথে থাকবে, একজন গায়ক থাকবেন এক সাইডে বসে, যেভাবে ওরা গাইবে এবং সহযোগিতা করবে, একজন নৃত্যশিল্পী সেইভাবে দর্শকদের সামনে তার নাচ উপস্থাপন করবে। এইটার যে একটা ভালো লাগা, উপস্থাপনের যে একটা ঢং, এবং এইটা এই নাচের সাথে দর্শকদের যে একটা সম্পৃক্ততা তৈরি হয়, হ্যাঁ, সেই জিনিসটা আমাদের দেশে খুব কম হচ্ছে। কারণ এখন অনুষ্ঠান মানে হচ্ছে হইহুট্টাল মার্কা অনুষ্ঠান। মননশীল যে জায়গাটা, বা মননশীল চিন্তা তৈরির যে জায়গাটা মানুষের, সেটার ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে হয়তো বই পড়া বা ছবি আঁকা এই বিষয়গুলোই সম্পৃক্ত, কিন্তু নাচ যে অন্যতম একটা মাধ্যম মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করার জন্য, সেই জায়গাটা একটু জানতে চাইবো যে কিভাবে আসলে এই যোগাযোগটা তৈরি হয়। আমার যেটা মনে হয়, নাচ তো আসলে একটা শারীরিক ব্যায়াম। হ্যাঁ, একেবারে পা থেকে মাথার চুল পর্যন্ত যখন একটা মানুষ নাচে, সেইগুলো আন্দোলিত হয়, সেগুলো একটা এক্সারসাইজ হয়। ফলে হচ্ছে কি, যেভাবে হোক আমার শরীরে অনেক বেশি অক্সিজেন যাচ্ছে, আমার ভেতরেরটার যে নার্ভগুলো, সেই নার্ভগুলো অতিরিক্ত সচল হচ্ছে, এবং সেই কারণে আমার বুদ্ধিবৃত্তিতে, বিশেষ করে যারা গ্রোয়িং চিলড্রেন, তারা যারা নাচ করে, আমি মনে করি তারা পড়াশোনাতেও খুব ভালো এবং নাচেও খুব ভালো। কারণ কি? কারণ তারা একটা এক্সারসাইজ করে, তারা একটা এক্সারসাইজ, এবং একটা নৃত্যশিল্পী বা একটা নাচ শিখছে এমন একটা বাচ্চা, সে কিন্তু খুব গোছালো হয়। কারণ সে জানে তাকে সুন্দর করে একটা নাচের পোশাক পরতে হবে, গুছিয়ে নিজেকে উপস্থাপন করার বিষয়টি কাজ করে, সুন্দর করে চুল বাঁধতে হবে, তার প্রয়োজনীয় জিনিসগুলো তাকে নিতে হবে। এই যে নিজের জিনিসের প্রস্তুতি এবং নিজেকে সুন্দর করে সাজানোর জন্য যে আয়োজন, এই আয়োজনটা কিন্তু অনেক কাজ। তুমি একটা বাচ্চাকে একটা স্কুল থেকে এসে জুতোটা জায়গায় রাখো, এইটাও দেখা যায় যে আজকাল বাচ্চারা করতে চায় না। হ্যাঁ, জাস্ট যে কোনো জায়গায় ফেলে দিল, গোসল করছে না। কিন্তু যে বাচ্চাটার মনে করো একটা নাচের কাজ আছে, নাচের ক্লাস আছে, নাচের টিচার আসবে বা নাচের ক্লাসে যাবে, ওই বাচ্চা এবং সাধারণ বাচ্চার মধ্যে অনেক পার্থক্য আমি দেখেছি, আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। আপু, এই যে নতুন জেনারেশন ছেলে মেয়েদের নিয়ে কথা হচ্ছে, সেই জায়গা থেকে একটু জানতে চাইবো আপনার মেয়ের কথা, অপরাজিতা মুস্তফা। তো তার সাথে তো আপনার প্রোগ্রামও করা হয়েছে, তাকে কি আসলে প্রাতিষ্ঠানিকভাবে বা আপনি হাতে কলমে তাকে নাচ শিখিয়েছেন কিনা, নাকি সে নিজে থেকে আসলে নাচের প্রতি আগ্রহ প্রকাশ করেছে? ও পদ্ধতিগতভাবে নাচ শিখেছে। ও আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমি তখনও রেয়াজ করতাম। আচ্ছা। এবং আমি ফিল করতাম যে সে নাচের রিদম
মানে শুনছে এবং মানে তার নড়াচড়া আমি বুঝতে পারছি, রেসপন্স করছে। এবং ও হওয়ার পরে 6 মাস পর থেকে কিন্তু আমি আমার রেয়াজ শুরু করি। কিন্তু আমি অনেক সময় এরকমও করেছি, আমি ওড়না দিয়ে ওকে কাঁধের মধ্যে বেঁধে নিতাম, ওই যে ইয়েদের মতো, কি বলে, ট্রাইবালদের মতো আমি ওড়না দিয়ে ওকে বেঁধে নিতাম, বেঁধে নিয়ে আমি আমার রেয়াজ করতাম। ফলে আমি যখন তাৎকার করছি বা রেয়াজ করছি, আমি ফিল করতাম যে আমি যখন থামতাম ও এমনভাবে নড়তো যে তুমি রেয়াজ করো। হ্যাঁ, মানে আমি বুঝতে পারতাম। ফলে হচ্ছে কি, ওর একেবারে খুব ছোটবেলা থেকে ওর এই জিনিসটা পেয়েছে, মানে বডিতে রিদমটা চলে এসেছে, একটা রিদম পেয়েছে। আর এর পরে আমি যখন ও একদম হাঁটতে শিখেছে, তখন থেকে ও আমার ক্লাসে বসতো, হাঁটতে শিখেছে কি, ওকে তো ক্লাসে নিয়েই আমি ক্লাস করাতাম। ওকে ক্লাসে বসিয়ে রেখে আমি অন্য ছেলে মেয়েদের যখন ক্লাস নিচ্ছি, ওরই বয়সী বা ওর চেয়ে একটু বড় ক্লাস করছে, আর ওকে বলছি তুমি করবে না, তুমি বসে থাকো, আমি একবারও বলতাম না যে তুমি করো, আমি খালি বলতাম যে তোমার করতে হবে না। মানে ব্যাপারটা এরকম যে আগ্রহটা তার ভেতর থেকে আসে। এবং ওর কথা হচ্ছে যে আমি নাচবো না কেন, হ্যাঁ, ওর ভেতরে কিন্তু ওই জিনিসটা, যেহেতু অনেক সময় হয় কি, তুমি যদি না বলো তখন বাচ্চারা সেটা করতে চায়, তুমি তাকে করো 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 বলতে থাকো। যেমন ইদানিং কালের কিছু মারা অসম্ভব ন্যাগিং বাচ্চাদের ব্যাপারে, বাচ্চারা শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়, হ্যাঁ থাক দরকার নেই, সেটাও কিন্তু অনেক সময় কাজে দেয়, যেটা আমার কাজে দিয়েছে। তো তখন দেখতাম যে অপরাজিতা খুব আগ্রহ নিয়ে নাচের ক্লাস করতো। তো একেবারে ছোটবেলা থেকে ও মানে ক্লাসে আমি অন্যান্য বাচ্চাদেরকে যেভাবে শিখিয়েছি ও ওইভাবেই শিখেছে। এই যে আপু, আপনার একজন নৃত্যশিল্পী হিসেবে গড়ে ওঠা, খুব স্বভাবতই সেই এক্সপ্রেশনগুলো আপনার মধ্যে আছে বা সেই বোধগুলো আপনার মধ্যে আছে। তো সেই জায়গা থেকে একজন অভিনেত্রী হিসেবে গড়ে ওঠার পেছনে এই নৃত্যের ভূমিকাটা আসলে কেমন ছিল? আসলে শারীরিক জড়তা তো থাকে না, যখন তুমি নাচ করছো তোমার শারীরিক জড়তা থেকে তুমি বেরিয়ে এসেছো। আর শুধু শারীরিক বলবো না, শারীরিক এবং মানসিক দুটো জড়তা থেকে আসলে আমরা বেরিয়ে আসি। আর খুব ছোটবেলা থেকেই কিন্তু আমি নাটকের সাথে জড়িত ছিলাম, আমি মঞ্চের কাজ করতাম, প্রচুর শো করেছি নাটকের। কিন্তু পরবর্তীতে টেলিভিশনে যখন আমি নাচ নিয়ে তালিকাভুক্ত হই, একই সময় কিন্তু নাটকেও তালিকাভুক্ত হই। কোনো চিন্তা আছে নতুন কিছু করার বা নতুন কোনো ভাবনা আছে? প্রতিনিয়তই নতুন কাজ করে যাচ্ছে। যেমন এই যে এখন যে কাজটা নিয়ে আসলে খুব ব্যস্ত, এদিকে নৃত্য উৎসব আর এদিকে প্রচন্ড রিহার্সাল চলছে ছেলেমেয়েদেরকে নিয়ে। একটা নতুন কাজ করছি 1 তারিখে, যেহেতু মে দিবস, শ্রমিক দিবসকে কেন্দ্র করে আমাদের প্রধানমন্ত্রী থাকবেন চীনমৈত্রী সম্মেলনে। ওখানে আমি একটা নতুন কাজ করছি গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে। সেটা হচ্ছে যে আমরা মেড ইন বাংলাদেশ, আমরা যে কোনো দেশে যাই সেখানে যে কিন্তু আমরা ট্যাগ দেখি যে এটা বাংলাদেশের প্রোডাক্ট, তখন যে অহংকারটা হয় সেটা একটা আমাদের খুবই ভালো লাগে, অন্যরকম ভালো লাগে। আর আমরা সবসময় এই পোশাক শ্রমিকদেরকে তারা বেতন পাচ্ছে না, তাদের এই সমস্যা, তাদের ওই সমস্যা, আমরা সবসময় তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা উপস্থাপিত হতে দেখি। তা আমি এই জায়গায় যেটা করেছি যে ওরা খুব হাস্যোজ্জ্বল ইয়েতে প্রবেশ করছে, তাদের গার্মেন্টসে প্রবেশ করছে এবং তারা র্যান্ডম মেশিন চালাচ্ছে আনন্দের সাথে, এবং সেই আনন্দে তারা গান করছে যে আমাদের যে একটা কাজ আছে, আমরা এই কাজ করে আমার বৈদেশিক মুদ্রা আনছি আমাদের দেশে, এবং আমাদের দেশের পোশাককে যখন আমরা বাইরে পাঠাচ্ছি তখন বাইরের দেশে বাংলাদেশকে পরিচিত করছি। তো সেই জায়গা থেকে আমরা মেড ইন বাংলাদেশ, মানে এরকম একটা ইয়ে নিয়ে আমি এই প্রতিপাদ্য নিয়ে আমার কাজটা 1 তারিখে হবে। আশা করছি ওই দিন লাইভ দেখাবে সকালবেলা 10টায়। তো যদি দর্শকরা থাকেন 1 তারিখে, একেবারে ভিন্ন রকম একটা কাজ, মানে বলা যেতে পারে যে অর্জনের যে একটা আনন্দ বা সফলতার যে আনন্দ, সেটার বহিঃপ্রকাশ। একদম মৌলিক একটা কাজ করছি, ভীষণ ভালো লাগছে। আমি খুব এক্সাইটেড এই কাজটা নিয়ে। আশা করছি অনেক অনেক শুভকামনা রইল আপু। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আসলে আপনার সাথে কথা বলতে গেলে না কথা শেষ হবার নয়, কিন্তু একেবারে যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আন্তর্জাতিক নৃত্য দিবসের আবারও শুভেচ্ছা রইল আপনার জন্য এবং সকল নৃত্যশিল্পীদের জন্য। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে আজকের দিনে বাংলা ভিশনে ডেকে কথা বলতে আমার খুব ভালো লেগেছে। আর দর্শকদেরকে বলবো, সবাইকে আজকের আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের শিল্পকলা একাডেমির মঞ্চে নাট্যশালায় আজকে সন্ধ্যায় খুব সুন্দর অনুষ্ঠান আছে, আশা করি আপনারা আসবেন। আর 1 তারিখের কথা বললাম,
যে 1 তারিখে যদি সরাসরি সম্প্রচার হবে সকাল 10টায়, আমার মেড ইন বাংলাদেশ নাচ নিয়ে একটা কাজ করছি, আপনারা সেই অনুষ্ঠান দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই গরমে যেটা বলতে হয় যে সবাই বেশি বেশি রসালো ফল এবং পানি খাবেন যাতে ডিহাইড্রেশন না হয়। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নূর টাওয়ার, 110 বীরোত্তম, CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন মনোবিদ BF স্কিনারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ব্যক্তি অসহায় হয়ে গেলে সমাজ তার উপর জেকে বসে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।